মোহনপুরের ডাকবাংলোর ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগত। মোহনপুর গ্রামের একেবারে প্রান্তে শতবর্ষ পুরনো একটি ডাকবাংলো দাঁড়িয়ে আছে নিঃসঙ্গভাবে। লাল ইঁটের পুরনো দেয়াল, কাঁচভাঙা জানালা আর আগাছায় ভরা উঠোনে এখনও ইতিহাসের গন্ধ পাওয়া যায়। আজকাল কেউ আর সেখানে থাকে না। রাত হলে আশপাশের লোকেরা ওদিক দিয়ে হাঁটতেও চায় না, কারণ এই ডাকবাংলো ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর কাহিনী, একটি অতৃপ্ত আত্মার কাহিনী যে এখনও অপেক্ষা করে তার শেষ যাত্রার সঙ্গীটির জন্য। শুরুর গল্প। এই ডাকবাংলোটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল সরকারি অতিথিদের থাকার জন্য। ইংরেজ অফিসার থেকে শুরু করে দেশি জমিদাররা এখানে রাত কাটাতেন। তবে সব কিছু বদলে যায় 1942 সালের এক রাত্রে। সেই রাতে এক ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন রিচার্ড হ্যামন্ড এখানে অবস্থান করছিলেন। গ্রামের লোকের মতে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও রাগী প্রকৃতির মানুষ। লোকজন তাকে পিশাচ সাহেব বলেই ডাকত। সেই রাতে প্রচণ্ড ঝড় উঠেছিল। পরদিন সকালে গ্রামের একজন লোক খোঁজ নিতে এসে দেখে ক্যাপ্টেনের ঘরের দরজা খোলা আর ভেতরে তার দেহ পড়ে আছে মেঝেতে, মুখ বিকৃত, চোখ বিস্ফারিত। ডাক্তার এসে বলেছিলেন হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামবাসীরা বলতো না, কিছু একটা ছিল সেই রাতে, কিছু অশুভ। তারপর থেকেই ডাকবাংলোটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। কেউ আর সেখানে রাত কাটাতে চাইত না। 2023 সালের জুলাই মাস। তপন নামের এক তরুণ ইতিহাস গবেষক শহর থেকে মোহনপুরে আসে। তার গবেষণার বিষয় ছিল ব্রিটিশ আমলের স্থাপত্য ও ইতিহাস। গ্রামের ডাকবাংলোর কথা শুনে সে সেখানে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, যদিও গ্রামের লোকেরা বারবার তাকে সতর্ক করে দেয়। ববু, রাইতে ওইখানে যাইয়েন না, বারবার বলেছিল একজন বৃদ্ধ। ওইখানে কিছু আছে, আমরা লোকও গেছে, ফিরেনি। তপন হেসে উড়িয়ে দেয়, ভূতের ভয় পেলে ইতিহাস লেখা যায় না কাকা, বলে সে যায়। ডাকবাংলোতে পৌঁছে তপন দেখল জায়গাটা যতটা ভয়ঙ্কর শুনেছিল তার চেয়ে অনেক বেশি গা ছমছমে। ঘরের ভেতর ধুলো জমে আছে, পুরনো আসবাবপত্রে জং ধরা, আর বাতাসে এক ধরনের পচা কাঠের গন্ধ। তবুও সে নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়, ল্যাপটপ খুলে খাতা বের করে নোট নেওয়া শুরু করে। সন্ধে নামতেই বিদ্যুৎ চলে যায়। সে হারিকেন জ্বালিয়ে বসে পড়ে। ঠিক তখনই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রথমে সে শুনতে পায় পায়ের শব্দ, যেন কেউ করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু দরজা খুলে দেখে কেউ নেই। এরপর দেয়ালে টাঙানো ঘড়িটা হঠাৎ ঝনঝন করে বাজতে শুরু করে। রাত ঠিক 12টা। তপন ভেবেছিল ও সব কল্পনা, কিন্তু যখন সে আয়নায় নিজের পিছনে সাদা জামা পরা এক ছায়ামূর্তি দেখে তখন বুক কেঁপে ওঠে। পেছনে তাকিয়ে কিছু না দেখে সে থমকে দাঁড়ায়। তপন সিদ্ধান্ত নেয় সে এখান থেকে পালাবে না। দ্বিতীয় রাতেও সে ডাকবাংলোতেই থাকে। এবার সে ক্যামেরা বসিয়ে রাখে ঘরের কোণায়। রাতে আবার শুরু হয় আওয়াজ, চুল্লিতে কিছু জ্বলছে, কেউ যেন ফিসফিস করে বলছে ফিরে এসো। তপন ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও পরে দেখে সত্যি একটি ছায়ামূর্তি দরজার পাশে দাঁড়িয়েছিল প্রায় 5 মিনিট, নড়েনি, শুধু তাকিয়েছিল তার দিকে। তপন এবার ভয় পায়, কিন্তু সেখানেই আবিষ্কারের নেশা তাকে টেনে রাখে, পুরনো ডায়েরি। তৃতীয় দিন সে খুঁজতে খুঁজতে একটি গোপন তাক খুঁজে পায় ড্রয়িং রুমের ভেতরে। সেখানে একটি পুরনো চামড়ার বাঁধাই ডায়েরি পাওয়া যায়। তাতে লেখা ছিল, আজ আবার সেই মেয়ে এসেছে, তার চোখ দুটি যেন আগুন জ্বলে। আমি গুলি চালিয়েছিলাম, তাও সে হাসে। আমার মনে হয় আমি আর বেশি দিন নেই, এই বাংলো আমার কবর হবে। ডায়েরিতে স্বাক্ষর রিচার্ড হ্যামন্ড। তপনের গা শিউরে ওঠে। ক্যাপ্টেন রিচার্ড মারা যান হার্ট অ্যাটাকে, তবে ডায়েরি বলছে তিনি আতঙ্কে মারা গিয়েছিলেন। তার মৃত্যুর আগে সে এক নারীর উপস্থিতি অনুভব করছিল,
যে সম্ভবত তার অতীতের কোনো পাপের প্রতিশোধ নিতে এসেছিল। গ্রামের রহস্য। তপন গ্রামে ফিরে এসে খোঁজ নিয়ে জানতে পারে ক্যাপ্টেন রিচার্ড একসময় গ্রামের এক মেয়েকে তুলে নিয়ে গিয়েছিলেন। রাধা নাম ছিল তার। সে আর ফিরে আসেনি। লোকেরা বলে ক্যাপ্টেন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে হত্যা করে। রাধার মা সেই সময় বলেছিলেন, রিচার্ড মরবে, আমার মেয়ের আত্মা তাকে ছাড়বে না। তপন বুঝতে পারে ডাকবাংলোতে সেই রাধার আত্মা এখনও ঘুরে বেড়ায়, আর রিচার্ডের আত্মা এখনও মুক্তি পায়নি। তপন সিদ্ধান্ত নেয় সে এই আত্মাকে মুক্তি দেবে। সে পূর্ণিমার রাতে গঙ্গাজল, ধূপ এবং একটি দীপ জ্বালিয়ে ডায়েরিটি রাধার নামে উৎসর্গ করে। রাত 12টায় হঠাৎ ঝড় ওঠে। বাতাসে যেন কেউ ফিসফিস করে বলছে, ধন্যবাদ। এরপর যেন সব কিছু থেমে যায়। তপনের ভিডিও ক্যামেরায় রেকর্ড হয় একটি নারী মূর্তি ধীরে ধীরে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর একটি পুরুষ মূর্তি মাটিতে বসে কাঁদছে। তারপর দুজনই অদৃশ্য হয়ে যায়। সেই রাতের পর ডাকবাংলোতে আর কোনো অদ্ভুত কিছু ঘটেনি। তপন তার গবেষণা শেষ করে শহরে ফিরে যায়। সে লেখে, মোহনপুরের ডাকবাংলো ছিল এক অতৃপ্ত প্রেম ও প্রতিশোধের সাক্ষী। সেই আত্মারা আজ মুক্ত, কারণ সত্য প্রকাশ পেয়েছে। ডাকবাংলো এখন সংস্কারের পথে। লোকজন আবার সেখানে যাওয়া শুরু করেছে, কিন্তু আজও পূর্ণিমার রাতে কেউ কেউ বলে হালকা এক সুর ভেসে আসে বাতাসে, যেন কেউ গান গাইছে।